কাস্টমস অ্যাক্ট 1962 ইন্ট্রোডিউস করা হয়েছিল এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে তোমার ট্যাক্স চাপাবার জন্য। এখন এক্সপোর্ট ইম্পোর্ট তো দুরকম হয়, একটা গুডস একটা সার্ভিসেস। তাহলে আমরা বলবো শুধু গুডসের জন্য যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় তার জন্যই কিন্তু কাস্টমস অ্যাক্ট, সার্ভিসের জন্য যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেটা কিন্তু, তো যেটা দেখতে পাচ্ছি যে গুডসের জন্য যখন সার্ভিস হবে তখন হবে, তখন সেটার উপরে আমরা হবে কাস্টমস অ্যাক্ট লাগু করা হবে, কিন্তু সার্ভিসের জন্য কোনো কাস্টমস অ্যাক্ট লাগু হয় না। বুঝে গেছে? আরেকটা কথা বলা হচ্ছে কি, এর রেট কোথায় বলা থাকবে না সেকশন 12-এর মধ্যে তোমার রেটটা বলা থাকবে। সেকশন 12-এ যে রেটটা বলা হলো সেইটুকু মাত্র দিতে হবে। তো সেকশন 12 কিন্তু বিভিন্ন গুডসের জন্য বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম রেট অ্যাপ্লাই করবে, কিন্তু এছাড়া আমরা আরেকটা জিনিস আমাকে দিতে হয়, তাকে বলে সোশ্যাল ওয়েলফেয়ার সার্চার্জ, যেটাকে আমরা SWS বলে থাকি। এই SWSটা দেওয়া হয় কেন কি এটা পরবর্তীকালে সরকার ওটাকে নিয়ে এডুকেশন, হেলথ, সোশ্যাল সিকিউরিটি পারপাসে ইউজ করবে। সোশ্যাল ওয়েলফেয়ার সার্চার্জটা 10% রেটে চার্জ করা হয়, এর কোনো এদিক ওদিক নেই। সবসময় নোটিফাইড গুডসের উপরে, সব গুডসের উপরে নেওয়া হয় না, আবার কিছু নোটিফাইড গুডসের উপরে 10% রেটে সোশ্যাল ওয়েলফেয়ার চার্জেস করা হয়। আর তোমাকে যে টাকাটা নেওয়া কিসের উপর চার্জ করা হবে, নিশ্চয়ইভাবে যে টাকার যে ডিউটিস অ্যান্ড ট্যাক্স অ্যান্ড সেস যেটা আমরা সেকশন 12-এ আমরা চার্জ করলাম সেটার উপর নেওয়া হবে। আর এনি সাম চার্জেবল আন্ডার এনি আদার ল, যদি অন্য কোনো কিছুকেও বলা হয় এর উপরে সোশ্যাল ওয়েলফেয়ার নেওয়া হবে তো নেওয়া হবে, কিন্তু নেওয়া হবে না কিসের উপরে তার একটা পরিষ্কার নির্দিষ্ট গাইডলাইন আছে যে কোনটা নেওয়া হবে না, মানে কোন টাকার উপরে কোন ট্যাক্সের উপরে আমি কোনো SWS চার্জ করব না। তার 1 নম্বর হচ্ছে সেফগার্ড ডিউটি রেফার টু সেকশন 8B অ্যান্ড 8C অফ কাস্টমস অ্যাক্ট, কাউন্টারভেরিং ডিউটি রেফার টু সেকশন 9 অফ কাস্টমস অ্যাক্ট, কাউন্টারভেরিংকে আমরা CBD বলি। অ্যান্টি ডাম্পিং ডিউটি রেফার টু সেকশন 9A অফ দি কাস্টমস অ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার চার্জেস অন ইম্পোর্টেড গুডস, এর উপরে তুমি কোনোভাবেই আর বাড়তি করে SWS চার্জ করতে পারো না। ট্যাক্স হিসেব যদি ফ্র্যাকশানে আসে আমরা কি করব, কাস্টমস ड्यूटी 50 पैसा या से ज़्यादा हो तो नेक्स्ट रूपी में राउंड अप हो जाती है। सेक्शन 154A আমার কোনো সেকশন মনে রাখার দরকার নেই, দ্যাট ইজ সাফিসিয়েন্ট যে 50% বেশিতে আমি এটাকে রাউন্ড আপ করবো। ভারত সরকার কিছু SEZ বানায়, ভারত সরকার কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড জোন বলা হয়, স্পেশাল ইকোনমিক জোন বলা হয়, তাকে SEZ বলে। আর DTA বলে একটা কথা হয়, DTA মানে হচ্ছে ডোমেস্টিক ট্যারিফ এরিয়া, যেখানে কিনা গুডস ঢোকা আর বেরোনোর উপরে ইন্ডিয়া গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাকে DTA বলে। এরা বলছে যে DTA থেকে যদি SEZ-তে যায় তাহলে এটা অনেকটা টাইপ অফ যে একটা এক্সপোর্টের মতো হবে, রাইট, কিন্তু এটার উপরে কোনো এক্সপোর্ট ডিউটি ধার্য করা হবে না, কারণ এই ধরনের ইয়েকে আমরা বলি সীমিত উদ্দেশ্যে রপ্তানি বা এক্সপোর্ট ফর লিমিটেড পারপাসেস। তাহলে আমি যদি SEZ-তে যাই, কলকাতায় মণিকাঞ্চন বলে একটা SEZ আছে, ফলতা এক্সপোর্ট জোন আছে, তো ওইখানে যদি কেউ ডোমেস্টিক এরিয়া থেকে ওখানে গুড সাপ্লাই করে, সেটা উপরে ওই SEZ যে কিনছে তার জন্য কোনো ট্যাক্স দেবে না। কিন্তু SEZ যদি দেশের মধ্যে কোথাও গুডস বিক্রি করে দেশের মধ্যে DTA-তে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমদানি শুল্ক ধার্য করা হবে যে তুমি ইম্পোর্ট করেছো ফ্রম SEZ। এখানে ট্যাক্সেবল ইভেন্ট কাস্টমস অ্যাক্টে কোনটাকে বলা হবে, করযোগ্য ঘটনা বলতে বোঝায় যখন কর প্রদানের দায় উদ্ভূত হয়, হোয়েন লাইবিলিটি টু পে ট্যাক্স অ্যারাইজেস, সেটাকে আমরা করযোগ্য ঘটনা বলবো। ভারতে কোনো পণ্য আমদানি করা হলে বা ভারত থেকে কোনো পণ্য রপ্তানি করা হলে তাকে আমরা করযোগ্য ঘটনা বলে মনে করব, রাইট, এবং তার জন্য আমরা তার ভ্যালুয়েশন করব, কী বলছি ভ্যালুয়েশন করব, এবং তার উপরে কোন রেট অ্যাপ্লিকেবল হবে সেটা লাগু করব। একে বলা হলো ট্যাক্সেবল ইভেন্টের গল্প। তাহলে ট্যাক্সেবল ইভেন্ট করা হয়ে গেল ইদার ইম্পোর্টওয়ালা অর এক্সপোর্টওয়ালা, রাইট। এখন ইম্পোর্ট আর এক্সপোর্টের উপরে কখন ট্যাক্স দিতে হবে, কোন সময় আমি ট্যাক্স দেবো, ভাই কখন এই যে ইম্পোর্ট করেছি জানি না, বছরের মধ্যে কোনো একটা দিনে দিলেই হবে তা নয়। এই ইম্পোর্ট এক্সপোর্টের জন্য ট্যাক্সের যে ব্যাপারটা হবে কবে হবে তার জন্য ডেট ঠিক করার জন্য সেকশন 15 বলে একটা আছে, যেটা আমরা ইম্পোর্টের জন্য ইউজ করি, আর যেটা এক্সপোর্টের জন্য সেকশন 16। সেখানে দেখব যে কোন ডেটে আমরা ইম্পোর্ট করলে ট্যাক্স দেবো
আর কোন ডেটে আমরা এক্সপোর্ট করলে ট্যাক্স দেবো। তো ট্যাক্সেবল ইভেন্টের পরে আমরা বলছিলাম যে ট্যাক্সেবল ইভেন্ট ইন কেস অফ ইম্পোর্ট, সেকশন কত নম্বর বললাম? সেকশন 15, রাইট? তাহলে ইম্পোর্ট হলে তোমাকে কোন ডেট আছে, রেলিভেন্ট ডেট অফ ডিটারমিনেশন অফ দি রেট অফ ডিউটি। দেখ, ট্যাক্সের রেটটা 2 দিন পর পর, 10 দিন পর পর, 50 দিন পর পর চেঞ্জ হতে পারে। তো তা আমি কোন তারিখের ডেটে আমি ট্যাক্স দেবো? ধর একটা ছিল 10%, এখন হয়েছে 14%। তা আমার যে ইম্পোর্টটা সেটা 10% পড়বে না 14% পড়বে, কিসের উপর ডিপেন্ড করবে, রাইট? এই ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো কি বললো এটা? when goods imported by vessel, যদি জাহাজে করে এসে থাকে তাহলে তুমি বলো এই দুটোর মধ্যে যেটা ল্যাটার হবে সেটা। বিল অফ এন্ট্রি ফর হোম কনজামশন, কবে তোমার দেশের জন্য ওটাকে হোম কনজামশনের জন্য তুমি নিয়েছো। আর 2 নম্বর হচ্ছে ডেট অফ ইনওয়ার্ড এন্ট্রি অফ দি ভেসেল, জাহাজ কবে তোমার বন্দরে এসে ঢুকেছে, এর মধ্যে যেটা পড়ে সেটা, which is লেটার, রাইট? তো বিল অফ এন্ট্রি জিনিসটা কি? বিল অফ এন্ট্রি কথাটা মানেটা কি? এটা বলছে না, এটি একটি আইনসম্মত দলিল বা লিগ্যাল ডকুমেন্ট যা একজন আমদানিকারী আমদানিকৃত দ্রব্য পৌঁছানোর সংবাদ পাওয়ার সাথে সাথে দাখিল করেন আমদানি অফিসে। যে ইম্পোর্ট অফিস আছে, ইম্পোর্ট ডিপার্টমেন্ট আছে, সেখানে তিনি এটা উপস্থাপন করেন। বিল অফ এন্ট্রি উপস্থাপন করা হয় জাহাজ ঢোকার আনুমানিক 30 দিন আগে, 30 days আগে তোমাকে বিল অফ এন্ট্রি জমা দিতে হবে জাহাজ ঢোকার। আমদানি বিভাগ বিল অফ এন্ট্রি জমা দেওয়ার তারিখ কাস্টমস রেজিস্টারে লিখে রাখবেন নিশ্চয়ই কত তারিখে আমি জমা দিয়েছি, কারণ আমদানিকৃত দ্রব্যের উপরে ওই তারিখে শুল্কের যে হার ছিল, শুল্ক মানে কি ডিউটি, সেই অনুযায়ী শুল্ক ধার্য করা হবে। আর আমদানিকৃত দ্রব্য যদি প্রাথমিকভাবে বন্দরের গুদামে রাখা হয়, মানে একটা ক্লিয়ারিং হাউস বলে বলা হয়, যে একটা গোডাউন থাকে সেখানে ঢুকিয়ে রাখা হয়, সেক্ষেত্রে পণ্য ওই গোডাউন থেকে যেদিনকে খালাস করা হবে, যেদিনকে ওখান থেকে রিলিজ করা হবে, সেই তারিখে যে শুল্কের হার ছিল সেই শুল্কের হারেই তোমায় ট্যাক্সটা দিতে হবে। ক্লিয়ার? এত গেল জাহাজে আনার গল্প। পরের লাইনটা হচ্ছে যে গুডস তো জাহাজে এলে কি হলো সেটা বুঝলাম, এবার গুডসটা আসছে লরি করে। গুডস ইম্পোর্টেড বাই ভেহিক্যাল ল্যান্ড কাস্টমস স্টেশনে এসে পৌঁছলো, ফাইন। বিতে বলছে এর আরেকটা পোর্শন আছে, গুডস ইম্পোর্টেড বাই এয়ারক্রাফট, ফাইন, কাস্টমস এয়ারপোর্টে এসে নামলো। এই অবস্থায় তোমার ডেট অফ ফাইলিং হবে, ডেট অফ ফাইলিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজামশন অর অ্যারাইভাল অফ দি কনভিয়েন্স এয়ারক্রাফট হতে পারে, ভেহিকেল হতে পারে, তার মধ্যে যেটা কম সেটা, যেটা পড়ে সেটা, হুইচ এভার ইজ ল্যাটার। ক্লিয়ার? দেন গুডস ক্লিয়ার্ড ফ্রম ওয়ার হাউস, আমি বলেছি আগে যে ওয়ার হাউসে, ক্লিয়ারিং হাউসে একটা ওয়ার হাউসে রেখে দেওয়া হলো, তার সেখান থেকে ক্লিয়ারিং করা হলো। তাহলে ডেট অফ ফাইলিং অফ ডেট অফ ফাইলিং অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজামশনের জন্য তুমি সেকশন 8 এর আন্ডারে যে তারিখে জমা দিয়েছো সেই তারিখ অনুযায়ী তোমার ট্যাক্সেবল হবে। অল আদার গুডসের ক্ষেত্রে রুল কী বলছে? ডেট অফ পেমেন্ট অফ কাস্টমস ডিউটি যেদিনকে হবে সেদিনকে যেদিনকে তুমি কাস্টমস ডিউটি পেমেন্ট করছো সেটাই। তুমি জাহাজেও আসেনি, তুমি লরি করেও আসেনি, তুমি মাথায় করে নিয়ে এসছো, অল আদার কেস বলা হচ্ছে, সে তারিখে বাবু ওই সব কিছু করা যাবে না, তুমি একদিনকে এসে টাকা জমা দিয়ে দাও, যেদিনকে টাকা জমা দিচ্ছ সেটাই তোমার ট্যাক্সেবল ইভেন্টের ডেট, রাইট? এরা লিখছে ব্যাগেজ অ্যান্ড ইম্পোর্ট, এক্ষেত্রে বলছে সেকশন 15 অ্যাপ্লাই করা হবে না, যদি বাই পোস্টে তুমি গুডসটা রিসিভ করো তাহলে সেকশন 15তে যে রুল আছে সেটা অ্যাপ্লাই করা হবে না। ট্যাক্সেবল ইভেন্ট ইন কেস অফ এক্সপোর্ট, এতক্ষণ পর্যন্ত বললাম যেটা সেটা ইম্পোর্ট, এখন 16 নম্বর ধারাতে বলা হবে ট্যাক্সেবল ইভেন্ট ইন কেস অফ এক্সপোর্ট। এক্সপোর্ট করতে গেলে আমার ট্যাক্সেবল ইভেন্ট কোনটা হবে সেটা সম্পর্কে 1 নম্বর 16 নম্বর ধারাতে, আমি ধারাগুলো বেশি উচ্চারণ করতে চাইছি না কারণ এটা সবটা মনে রাখা সম্ভব নেই। বলছে রপ্তানির জন্য দ্রব্য প্রবেশ করে, সমুদ্র হতে পারে, বায়ু হতে পারে, মানে গুডস এন্টার্ড ফর এক্সপোর্ট, সেটা সি হতে পারে, এয়ার হতে পারে, ল্যান্ড হতে পারে, এমন সব ক্ষেত্রে রুল বলছে এটা যে 1 নম্বর হচ্ছে কি লেট এক্সপোর্ট অর্ডারের তারিখ, যে এক্সপোর্ট অর্ডার হয়েছে তার তারিখ কত, আর আইনসম্মত পদ্ধতি, আর লেট এক্সপোর্ট অর্ডারের ট্যাক্সেবল ইভেন্ট ফর এক্সপোর্ট হচ্ছে কি সেকশন 16(1)(a) বলা হচ্ছে গুডস এন্টার্ড ফর এক্সপোর্ট, গুড এন্টার্ড ফর এক্সপোর্ট, সেটা সি হতে পারে, এয়ার হতে পারে, ল্যান্ড হতে পারে, সেক্ষেত্রে বলা হচ্ছে
ডেট অফ লেট এক্সপোর্ট অর্ডার। এই লেট এক্সপোর্ট অর্ডারটা কী সেটা বুঝবো আমরা। বাংলা কথা হচ্ছে কবে আমি সেকশন 51 অনুযায়ী এক্সপোর্ট অর্ডার তৈরি করেছি সেই ডেট অনুযায়ী তুমি এটাকে করবে। আর অন্য সব গুডসের ক্ষেত্রে ডেট অফ পেমেন্ট অফ ডিউটি, ডেট অফ পেমেন্ট অফ ডিউটি। তাহলে লেট এক্সপোর্ট অর্ডার এই অনুযায়ী আমরা ওই ডেট অনুযায়ী আমরা এক্সপোর্টের জন্য টাকা দেবো, এক্সপোর্টের জন্য ট্যাক্স পেমেন্ট করে রিটার্মেন্ট করবো। এক্সপোর্ট নিয়ে যখন আমরা বলছিলাম তখন বললাম যে লেট এক্সপোর্ট অর্ডারের একটা ডেট থাকবে। তো লেট এক্সপোর্ট অর্ডারটা কী জিনিস, এবার কী ভাষা যে লেট এক্সপোর্ট অর্ডার এলইটি। ওকে, এরা বলছে লেট এক্সপোর্ট অর্ডার হলো রপ্তানির অন্তিম একটা পদ্ধতি, লাস্ট যে মেথডটা হলো রপ্তানি হয়ে যাবে এবার গুডসটা, তার জন্য তুমি যে পদ্ধতিগুলো বানাচ্ছ তার লাস্ট স্টেপটাকে বলা হচ্ছে লেট এক্সপোর্ট অর্ডার। পাক্কা? তাহলে রপ্তানির অন্তিম আইনসঙ্গত পদ্ধতি কোনো দ্রব্যকে ভারতের বাইরে পাঠানোর জন্য, স্থানান্তরিত করার জন্য যে পদ্ধতি, লাস্ট পদ্ধতি আছে তাকে বলা হয় লেট এক্সপোর্ট অর্ডার। সেই ডেট অনুযায়ী আমার এক্সপোর্টের ইভেন্ট ডেট ঠিক করা হবে। যদি সেটা এয়ার টেয়ারে না যায়, ল্যান্ডে না যায়, সিতে না যায়, তাহলে যে কোনোভাবে যদি যায়, মাথায় করে যদি যায়, সেক্ষেত্রে তোমার ডেট অফ পেমেন্ট অফ ডিউটিটাই হবে ডেট। পাক্কা? এটা মজার কথা বলেছে যে ভৌগোলিক জলসীমার মধ্যে যদি জাহাজটা ডুবেও যায়, ভারতের যে ভৌগোলিক জলসীমা আছে একটা নটিক্যাল মাইল বলতে বলা থাকবে, সেই তার মধ্যে জাহাজ ডুবে গেলেও তো রপ্তানি কমপ্লিট হয়েছে বলে মনে করা হবে। কিসব ভাষা, কথা বুঝেছিস? একটা অঙ্কের মাধ্যমে এই ট্যাক্স কী করে লাগু করা হয় সেটা দেখা যাক। ওকে, এক্সপোর্টেড সার্টেন গুডস অফ অ্যাসেসেবল ভ্যালু অফ 2 লাখ রুপিস ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। তুমি বার করো যে ক টাকা ট্যাক্স দিতে হবে। ওকে, ডেট হচ্ছে কীরকম না 27/7/19 তারিখে আমরা এক্সপোর্ট করেছি। আর ডেট অফ শিপিং বিল হচ্ছে এটা এত, আর ডেট অফ এক্সপোর্ট হচ্ছে 22/8/19। এক্সচেঞ্জ রেট হয়েছিল আরবিআইতে 65 টাকা, আর এক্সপোর্ট ডেটে হচ্ছে এটা 67 টাকা। পাক্কা? তো এক্সচেঞ্জ রেটগুলো অনেক রকম দিয়েছে, দেখা যাক। একটা দিয়েছে কি এক্সচেঞ্জ রেট অফ আরবিআই, আমার শিপিং রেটে ছিল 65 টাকা, আর এটা কি ইম্পোর্ট রেটে ছিল 67 টাকা। এক্সচেঞ্জ রেট অফ সিবিআইডিটি মানে একটা গভর্নমেন্ট রেগুলেটেড, যখন আমাদের কাস্টমস ডিউটি কাজ করা হয় না, তখন একটা রেটকে এখানে অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে 60 টাকা আর 62 টাকা। এখন আমাকে বল রেট অফ কাস্টমস ডিউটি এর 12% ছিল ওই তারিখে, আর শিপিং রেটে ছিল এক্সপোর্ট ডিউটি, এই এক্সপোর্ট অর্ডার ডেট অফ এক্সপোর্ট অর্ডারে ছিল এটা 10%। এখন আমি কোনটাকে কি করব, কোন রেটটাকে, এটা থেকে আমি কীভাবে দেখবো যে কত টাকা এক্সপোর্ট ডিউটি দিতে হবে। অ্যাসেসের ভ্যালু ছিল 2 লাখ। পাক্কা? এক্সচেঞ্জ রেটটা নেওয়া হবে যেটা আমার সিবিআইডিটি যেটা দিয়েছে সেটা, এইটা হলো এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, এটাতে তাহলে এক্সচেঞ্জ রেট নেওয়া হবে কোনটা, এই রেটটাকে আমরা এক্সচেঞ্জ রেট নেব, তার রুল আছে। ওকে, সিবিআইডিটির যেটা শিপিং বিল হবে, ডেট অফ শিপিং বিলে যে রেটটা হবে সেই রেটটা দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা দিয়ে যদি গুণ করা যায়, মোট যে ভ্যালু পেলাম, অ্যাসেসেবল ভ্যালু পেলাম 1,20,00,000 ইজ মাই অ্যাসেসেবল ভ্যালু, রাইট? এটার উপরে তাহলে এইটা বার করাটা আমার মেন কাজ ছিল। তাহলে এই রেটটা আমার কাছে অনেক রকম রেট ছিল, কোন রেটটা নিলাম আমরা, রেটটা কোনটা নিলাম অ্যাজ পার সিবিআইডিটি যেটা আছে, এবং এটা আবার ডেট অফ শিপিংয়ের ক্ষেত্রে নিতে হবে, এটাই রুল। ডেট অফ শিপিং বিল, হ্যাঁ, গুণ করে উত্তর হলো কত, 1,20,00,000 টাকা। রেট কোনটা নেওয়া হবে, বেসিক কাস্টমস রেটটা কোনটা ধরা হবে, এইটা ধরা হবে না এটা ধরা হবে, 12 না 10? ভাই এটা তো ছিল 60 টাকা, তাহলে এর রেটটা তো এখানে ধরা উচিত ছিল। কিন্তু এরা বলছে লেট এক্সপোর্ট অর্ডার, কী বললো, সবচেয়ে শেষমেশ যে পদ্ধতিটা দাঁড়ালো তার ডেটটা নিয়ে তুমি রেট অ্যাপ্লাই করবে। মাঝখানে যদি 2% রেট কমে যায় তো আমি 2% রেট কম দেবো। তার রেটটা কত দাঁড়ালো, এটা হচ্ছে আমার লেট এক্সপোর্ট অর্ডারের একটা গল্প, যেখান থেকে আমি 10% অ্যাপ্লাই করবো। 10% অ্যাপ্লাই করলে কত হলো, এটা 1,20,000, 12 লাখ টাকা হলো। এর তাহলে মোট ভ্যালু কত দাঁড়ালো, 1,20,000 ছিল, আরও 12 লাখ টাকা আমার যোগ হলো।
উত্তর এলো কত, 1,32,00,000 টাকার আমার মোট টোটাল ভ্যালু বা টোটাল কস্ট আসবে। এর উপরে আমি চাইলে আবার SWS চার্জ করতে পারতাম, কিন্তু এখানে কিছু নেই বলে না করা আছে। করলে আমার টোটাল কস্ট দাঁড়ালো কত, 1,32,00,000 টাকা। এই টাইপের সাম পরীক্ষাতে আসতে পারে। এটা তো গেল এক্সপোর্টের গল্প। এখন ইম্পোর্ট যদি হয়, ধরা যাক এক্স ইম্পোর্টেড সার্টেন গুডস অ্যাসেসেবল ভ্যালু ইজ $1,00,000, পাকা $1,00,000 উপরে আমি, আগেটাও কিন্তু ডলার ছিল, $2,00,000 ছিল, ওখানে রুপিস লেখা ছিল। তারপর আমাকে এইসব ইনফরমেশনগুলো দিয়েছে। কী কী ইনফরমেশন দিয়েছে দেখা যাক অঙ্কটায়। দিয়েছি যে ডেট অফ বিল অফ এন্ট্রি ফর ওয়্যার হাউসিং। বিল অফ এন্ট্রি কবে আমি সাবমিট করেছি, 17/7/19। ডেট অফ ইনওয়ার্ড এন্ট্রি অফ জাহাজ কবে এসে ঢুকছে, 2/8/19 তারিখে। আর ডেট অফ বিল অফ এন্ট্রি ফর হোম কনজামশন। ওকে, হোম কনজামশন মানে হচ্ছে যে দেশি, আমাকে ওখানে বলেছিল যে তুমি এই হোম কনজামশনের ডেট অফ বিল অফ এন্ট্রি আর ডেট অফ ইনওয়ার্ড এন্ট্রি এর মধ্যে কোনটা পরে হবে সেটাকে নিতে, মনে পড়ছে? রুলস আমাকে সেটা শিখিয়েছে। এক্সচেঞ্জ রেট তো বলছি RBI রেট, এখানে আমি বুঝতে পারছি RBI রেটটা আমাদের বেকার দেয়, ওটা কোনো কাজে লাগবে না এখন ফর দ্য টাইম বিং, পরবর্তীকালে কী কাজে লাগে দেখা যাবে। এক্সচেঞ্জ রেট অফ CBIDT, বুঝলি, ইনডিরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স, এরকম কিছু আছে। তার একটা এক্সচেঞ্জ রেট বলে দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার একদম আর্লিয়েস্ট রেট যেটা থাকবে সেটাতে নেওয়া হবে, এই 50 টাকা রেটটাকে নেওয়া হবে। বিভিন্ন ডেটে কিন্তু রেটগুলো চেঞ্জ হয়েছে। আর হচ্ছে রেট অফ কাস্টমস ডিউটি হচ্ছে 10%, 11%, 12%। আমি কোনটাকে নেবো বলেছিলাম, আমার ইভেন্ট ট্যাক্সেবল ইভেন্ট হবে এই দুটোর মধ্যে এন্ড ডেট যেটা, হুইচ ইজ ল্যাটার, এটার মধ্যে যেটা ল্যাটার, তাহলে এই ডেটে কত আছে, 12%। এরপর অঙ্কটা খুবই সিম্পল হয়ে গেল। আমি এখানে কত ডলার কিনেছিলাম, ইম্পোর্ট করেছিলাম, $1,00,000। আমার রেট 50 টাকা বলে দিয়েছি আমি, হয়ে গেল 50 লক্ষ টাকা, যোগ করে হলো 60 লক্ষ টাকা হয়ে গেল যোগ করে। এই 50 লক্ষ টাকার উপরে আমি 50 লক্ষ টাকা আমার মোট ইনকাম, মোট হলো টাকার টার্মে। তা টাকার টার্মে আমার ট্যাক্স কত হলো, 12% মারবো, হলো কত, 6 লক্ষ টাকা। তাহলে 50 লাখের উপরে 12% করে 6 লাখ টাকা আমার ইম্পোর্ট ডিউটি হয়ে গেল। তাহলে আমার কাছে 50 লক্ষ টাকা আনতে গেছিলাম, আরও 6 লাখ ট্যাক্স চাপলো, তাহলে কত হয়ে গেল, মোট 56 লাখ টাকার আমার ইম্পোর্টের বিল হয়ে গেল, রাইট। এরপরে যদি আমার কাছে SWS ওই প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল হয় 10%, তাহলে 6 লাখের উপরে আরও 10% বাড়বে, মানে 60,000 টাকা মিলিয়ে 56,60,000 টাকা হবে আমার টোটাল কস্ট অফ ইম্পোর্ট। ওকে, ওভার ফর দ্য ডে।